ঈশাকে জোর করে একটা ঘরে কতগুলো লোক এনে বন্দি করে রেখেছে। ঈশা ক্রমাগত চিৎকার করে বলেই যাচ্ছে, কারা আপনারা? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? প্লিজ আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। ঈশা চিৎকার করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। মেঝেতে বসে পড়ে সে। হাঁটু ঘেরে কান্না করতে করতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে। প্রায় আধ ঘন্টা পরে দরজায় খোলা শব্দ শুনতে পেয়ে ঈশার চোখ তুলে মানুষটিকে দেখতে পেয়ে ঈশার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ঈশা দৌড়ে গিয়ে সামনে থাকা মানুষটাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে থাকে আর বলে, জিসান ভাইয়া, তুমি এসেছ? দেখো না ভাইয়া, ওরা আমাকে এখানে রেখে চলে গেছে। প্লিজ তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো, আমার এখানে খুব ভয় করছে। জিসান ঈশাকে নিজের কাছ থেকে সরিয়ে আলতো হাতে চোখের ইশারায় পানি মুছে দিয়ে বলে, তোর কোনো চিন্তা নেই, আমি থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি একটা ফুলের টোকাও দিতে পারবে না। আগে তুই এখানে একটু বস শান্ত হয়ে। ঈশা অস্থির কণ্ঠে বলে, না না ভাইয়া, আমি এখানে আর থাকবো না, ওরা আবার চলে আসবে। আসবে না? তুই এখানে একটু শান্ত হয়ে বস। ঈশা জিসানের কথা মতো চুপচাপ সোফাতে বসে পড়ে। জিসান ঈশার সামনে এক গ্লাস পানি ধরে বলে, নে পানিটা খেয়ে নে, তাহলে ভালো লাগবে তোর। ঈশা একদমে পুরো গ্লাসের পানিটা শেষ করে বলে, জিসান ভাইয়া, এখন তো চলো এখান থেকে। জিসান কোমল স্বরে বলে, ইস্যু, তোর সাথে আমার কিছু কথা খুব আছে, জরুরি। আমি তোমার সব কথা শুনবো, আগে এখান থেকে চলো, না হলে ওই গুন্ডাগুলো এখানে আবার চলে আসবে। ঈশা বসা থেকে উঠে চলে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই জিসানের কণ্ঠস্বর শুনে থমকে যায়। জিসানের কথাটা কর্ণগোচর হতেই মনে হচ্ছে যেন ঈশার পায়ের নিচ থেকে শক্ত মাটিটা সরে গেছে। ঈশা ভাবতেই পারেনি এমন একটা কাজ করবে জিসান। এখানে তোকে কোনো গুন্ডারা তুলে আনেনি ইস্যু, আমি তোকে এখানে তুলে এনেছি। ঈশা জিসানের দিকে ফিরে তাকায় অবাক দৃষ্টিতে। ঈশার এমন অবাক দৃষ্টি দেখে বলে, অবাক হচ্ছিস তাই তো, কিন্তু এছাড়া আমার যে আর কোনো পথ খোলা ছিল না রে। ঈশা স্থির কণ্ঠে বলে, আমাকে এখানে কেন তুলে এনেছ? সেই কারণটা কি আমি জানতে পারি? জিসান ঈশার দিকে এগিয়ে এসে নির্লিপ্ত কণ্ঠে বলে, আমি তোকে বিয়ে করতে চাই ইস্যু। ঈশা জিসানের কথা শুনে খুব বড় একটা শক খায়। কি বলছো কি এসব জিসান ভাইয়া? তুমি কি ভুলে গেছো আমি তোমার কি হই? আমি তোমার বোন হই, আর তুমি কিনা আমাকে বিয়ে করতে চাইছ? জিসান নিজের দুহাত ঈশার গালে রেখে বলে, হ্যাঁ তুই আমার বোন হোস, কিন্তু খালাতো বোন। আমি তোকে ভালোবাসি ইস্যু, সেই ছোটবেলা থেকেই আমি তোকে ভালোবেসে এসেছি, আমি তোকে হারাতে পারবো না ইস্যু। জিসানের কাছ থেকে সরে দাঁড়ায় ঈশা আর বলে, সি ভাইয়া, তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? আর আমি তোমাকে ছোটবেলা থেকে নিজের ভাই হিসেবে দেখে এসেছি, কিন্তু আমি তো কোনোদিন বোনের চোখে দেখিনি। প্লিজ ইস্যু, রাজি হয়ে জানা বিয়েতে, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। তুমি মরো বাঁচো, তাতে আমার কোনো যায় আসে না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। ঈশা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জিসান দাঁতে দাঁত চেপে বলে, আর এক পা এগোবি না ঈশা। ঈশা ভয় পেয়ে যায় জিসানের কথা শুনে, কারণ জিসান সবসময় ঈশাকে ইস্যু বলেই ডাকে, আর যখন প্রচণ্ড রাগ হয় ঈশার ওপর তখনই ঈশাকে ঈশা বলে ডাকে। জিসান পুনরায় বলে ওঠে, তুই যদি আর এক পা এগোস তাহলে তাহলে কি করবে তুমি? সেটা তুই ভালো করে জানিস ঈশা, আমি কি করতে পারি নিজের জিনিস পাওয়ার জন্য। ভাইয়া, তুমি কেন আমার সাথে এমন করছো? তুমি জানো তো আমি রাহুলকে ভালোবাসি, তারপরও। ঈশা আর কিছু বলতে পারল না। তার আগে জিসান চিৎকার করে বলে, চুপ, একদম চুপ। ওই কুত্তার বাচ্চা রাহুলের নাম তুই মুখে আনবি না বলে দিলাম। যদি ওর নাম তোর মুখে শুনি তো তাহলে তাকে আমি খুন করে ফেলবো, আমি বলে দিলাম। ঈশার আত্মা কেঁপে ওঠে জিসানের এমন কথা শুনে। ভয়ে ভয়ে জিসানের দিকে তাকিয়ে দেখে জিসানের চোখগুলো লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে,
কিন্তু তারপরে ঈশা নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া প্লিজ, তুমি আমার সাথে এমন করো না। ঠিক আছে, এমন করব না, তাহলে আমাকে বিয়ে করে নে, এতে তোরও ভালো আমারও ভালো। ঈশা চিৎকার করে বলে, না, আমি এই বিয়ে করব না। ঠিক আছে, তার মনে হয় আমার সাথে বিয়ে করার আগে বাসর করতে ইচ্ছে করছে, তাই তো? ঠিক আছে, এই ইচ্ছেটা আমি তোর পূরণ করব। আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি আমি, তো এটা কি করে অপূর্ণ রাখি বল। জিসান ঈশার দিকে এক পা করে এগিয়ে আসছে। ঈশা জিসানের এগোনো দেখে পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে গিয়ে ভয়ে ভয়ে বলে, ভাইয়া প্লিজ, আমার সাথে এমন কিছু করো না। ওকে জান, কিছু করব না, তাহলে বিয়েতে রাজি হয়ে যা। না, আমি বিয়ে করব না তোমাকে, আর কতবার বলবো? ঠিক আছে, তাহলে আমিও আমার কাজ শুরু করি। জিসান ঈশার গলা থেকে ওড়নাটা সরাতে যাবে, তখনই ঈশার চোখ বন্ধ করে চিৎকার করে বলে, ঠিক আছে, আমি বিয়েতে রাজি। জিসান বাঁকা হেসে বলে, গুড। পার্লার থেকে মেয়েরা এসেছে ঈশাকে সাজাতে। জিসান আগে থেকেই সব ঠিক করে রেখেছে। ঈশাকে কান্না করতে দেখে পার্লারের একজন বলে, ম্যাডাম প্লিজ কান্না করবেন না, সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। ঈশাকে পার্লারের মেয়েরা খুব সুন্দর করে সাজিয়ে দেয়। লাল বেনারসি, খোপায় বেলি ফুলের মালা, হাতে চুড়ি, চোখের কাজল কিছুটা লেপটে গেছে কান্না করার জন্য। জিসান ঈশার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তার সকল স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে, কিন্তু এভাবে এমন একটা বাজে পরিস্থিতির মাঝে যে পূরণ হবে তা কোনোদিন ভাবতেই পারেনি। জিসান এক প্রকার বাধ্য হয়ে এই পদক্ষেপটা নিয়েছে। জিসান তপ্ত নিঃশ্বাস ছেড়ে হাত বাড়িয়ে চোখের পানি মুছে দেয় আর ঈশার মাথায় কাপড় দিয়ে বলে, এখন ঠিক আছে, আর তোর চোখে যেন আমি বিয়ের সময় পানি না দেখি। ঈশা ঝাপসা চোখে জিসানের দিকে তাকায়। আজকের এই জিসান তার কাছে খুবই অচেনা লাগছে। তার আগের জিসান ভাই ভালো ছিল, এখনের জিসান খুব খারাপ, খুনি। কেন এভাবে সব বদলে গেল, কেন? জিসান ঈশার দিকে এক পলক তাকিয়ে উঠে ঘরের বাইরে চলে যায় আর কাজী ডেকে আনে। জিসান আর ঈশার বিয়ে সম্পূর্ণ হয়। ঈশা অনেক কষ্টে বিয়ের সময় কান্না আটকে রেখেছে। ঈশা তো কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। জিসান ঈশার কান্না করা দেখে জোরে একটা ধমক দেয়, ঈশা চুপ, একদম চুপ, আর একবার যদি তোর কান্নার আওয়াজ শুনতে পাই তো তোর খবর আছে বলে দিলাম। ঈশা মনে মনে বলে, সব কিছু কি নিজের ইচ্ছে মতো হবে নাকি? একটু কি নিজের মতো করে কান্না করতে পারবো না? ঈশা অনেক কষ্ট করে নিজের কান্নাটা আটকে রাখে, কিন্তু কান্না আটকে রাখার কারণে হেসকি উঠে যায়। ঈশার হেসকির শব্দ শুনে জিসান ঈশাকে পানি খেতে বলে। এবার পরিচয়টা দেই, নাবিলা ইসলাম ঈশা অনার্স প্রথম বর্ষে পড়ে। বাবা মার একমাত্র সন্তান, কিন্তু ঈশার বাবা মা নেই। যখন ঈশা ক্লাস 7-এ পড়ত তখন ঈশার বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্টে। তখন থেকে ঈশা জিসানদের বাড়িতে থাকে। জিসানের মাকে ঈশা মামুনি বলে ডাকে আর জিসানের বাবাকে বাবাই বলে ডাকে। জিসান চৌধুরী বাবা মার একমাত্র ছেলে, তবে ছোট একটা বোন আছে, ইন্টারে পড়ে। খুব জেদি, একরোখা আর ভীষণ রাগী জিসান। যেটা তার চাই সেটা যে কোনো মূল্যে আদায় করে নেয়। জিসান একজন নামকরা বিজনেসম্যান, আবার একজন মাফিয়া। ঈশার পানি খাওয়া শেষ হতে জিসান বলে, আর একবার যদি তোর কান্না করার আওয়াজ যে শুনতে পাই তাহলে তোর খবর আছে বলে দিলাম। আর এত কাঁদার কি আছে? তোকে তো আর কেউ মেরে নদীতে ভাসিয়ে দিচ্ছে না, শুধু বিয়েই তো হয়েছে। তোর এতে এত মরা কান্না করার কি আছে? আমি মরলেও হয়তো তুই এভাবে কাঁদবি না। জিসান ঈশাকে নিয়ে বাড়িতে আসে। কলিং বেল বাজাতে আসমা দরজাটা খুলে দেয়। আসমা দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে ঈশা আর জিসানের দিকে। আসমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিসান বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? সামনে থেকে সর। আসমা কিছুটা তোতলিয়ে বলে, হ্যাঁ ভাইজান। জিসান ঈশার হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে। ঘরে ঢুকে মাকে উচ্চস্বরে ডাকতে থাকে। জিসানের মা সালিহা বেগম ছেলের চিৎকার শুনে ঘর থেকে আসতে আসতে বলেন, কি হলো, এভাবে চিৎকার করাচ্ছিস কেন? সালিয়া বেগম
ঈশাকে নববধূ অবস্থায় দেখে বড় ধরনের শক খায় আর ঈশার চোখ মুখ ফোলা দেখে বলে, ঈশা, তোর এই অবস্থা কেন? ঈশা দৌড়ে তার মামুনির বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করে দেয়। সালিহা বেগম ঈশাকে প্রশ্ন করেন, কি হয়েছে ঈশার? তোর এই শ্বাস কেন? কলেজে গিয়েছিলি তো অন্য ড্রেস পরে। তারপর জিসান তার দিকে তাকিয়ে বলেন, জিসান তুই বল, ওর কি হয়েছে? আর বিয়ের বেনারসি ওর গায়ে কোত্থেকে এলো? ঈশা কোনো কথা বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। অন্যদিকে জিসানের রাগে মাথা গরম হয়ে যাচ্ছে ঈশার এই ন্যাকা কান্না দেখে। জিসানের মন চাইছে ঈশার মুখে টেপ লাগিয়ে দিতে, যাতে কান্না না করতে পারে। জিসান সোফাতে আয়েশ করে বসে চিৎকার করে বলে, আসমা, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দেয়। আসমা তাড়াতাড়ি করে জিসানের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে। জিসানের এমন চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে জিসানের বাবা জিহান চৌধুরী আর জিসানের বোন জিসা। জিহান চৌধুরী ড্রয়িং রুমে এসে বলেন, কি হলো জিসান, এভাবে চিৎকার করছো কেন তুমি? জিসান চৌধুরী চোখ যায় ঈশার দিকে। ঈশাকে দেখে জিহান চৌধুরী খুব অবাক হয়। অবাক হওয়ারই কথা, একজন অবিবাহিত মেয়ের হঠাৎ করে এমন সাজ। জিসান পানিটা এক টানে খেয়ে মাথা নিচু করে শান্ত হয়ে বসে আছে, নজর তার সাদা টাইলস করা ফ্লোরের দিকে। ঝড় আসার আগে ঠিক যেমন সব কিছু শান্ত থাকে, ঠিক তেমনই জিসান এখন শান্ত হয়ে রয়েছে। জিসানকে চুপ থাকতে দেখে জিহান চৌধুরী আবারও বলে ওঠে, জিসান, আমি তোমাকে কিছু বলছি, কথা বলছো না কেন? জিসান আর সহ্য করতে পারছে না ঈশার এই অতিরিক্ত কান্না, তাই এক প্রকার জোরে ধমক দিয়ে বলে, ঈশা, স্টপ রাইট নাও। আর একবার যদি তোর কান্নার আওয়াজ পাই তো তোর খবর আছে বলে দিলাম। জিসানের চিৎকারে ঈশার আত্মা কেঁপে ওঠে। ঈশা নিজের চোখের পানি মুছে দৌড়ে নিজের ঘরের দিকে চলে যায়। সালিহা বেগম অবাক ঈশাকে পিছু ডাকে, কিন্তু ঈশা সাড়া না দিয়েই চলে যায়। অতঃপর জিসানের দিকে তাকে বলেন, জিসান, কি হচ্ছেটা কি? এমনভাবে তুই ওর সাথে কথা বলছিস কেন? আর ঈশার এমন অবস্থা কেন? জিসান শান্ত কণ্ঠে নিজের দিকে দৃষ্টি রেখে বলে, ঈশাকে আমি বিয়ে করেছি মা। জিহান চৌধুরী নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না, ছেলে তার কিসব উল্টাপাল্টা কথা বলছে। জিহান চৌধুরী হতভম্ব হয়ে বলেন, কি বললে তুমি? জিসান বসা থেকে উঠে শক্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, আমি ঈশাকে বিয়ে করেছি। শুনতে পাওনি তোমরা আমার কথা? সালিহা বেগম বলেন, তোর কি মাথা ঠিক আছে জিসান? আর কয়েকদিন বাদে তোর আর রুহির এঙ্গেজমেন্ট, আর তুই ঈশাকে বিয়ে করেছিস? হ্যাঁ, আমি ঈশাকে বিয়ে করেছি, আর আমি এঙ্গেজমেন্ট করতে চাই না। শুধুমাত্র ওই ড্রামাবাজ রুহির জন্য আমি এঙ্গেজমেন্টে রাজি হয়েছি। জিসান, তুমি বুঝতে পারছো? রুহি যদি জানতে পারে এই কথাটা তো কি হবে? জিসান বাবার কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, আই ডোন্ট কেয়ার বাবা, ও কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। ও আমাকে সুইসাইড করার ভয় দেখে এঙ্গেজমেন্টে রাজি হতে বাধ্য করেছে। কিন্তু সালিহা বেগম আর কিছু বলতে পারল না, তার আগে ওপর থেকে একটা বিকট আওয়াজ ভেসে আসলো, হয়তো কাঁচ ভাঙার জিনিস। জিসান আনমনে বলে ওঠে, ঈশা। জিসান দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে সোজা ঈশার ঘরের দিকে চলে যায়। সবাই জিসানের পিছন পিছন যায়। জিসান ঈশার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিলে দেখে দরজা ভেতর থেকে লাগানো। জিসান দরজায় বাড়ি দিতে দিতে ঈশাকে ডাকতে থাকে, কিন্তু ঈশা কিছুতেই সাড়া দিচ্ছে না। ঈশামা, প্লিজ দরজাটা খুল। সালিহা বেগমের ডাকে ঈশা কোনো সাড়া দিল না। জিসান আবার বলে, ঈশা, দরজাটা খোল বলছি। সালিহা বেগম ভয়ে শিউরে ওঠেন, মেয়েটা যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে? সালিহা বেগম কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ঈশামা, দরজাটা খুল, খারাপ কিছু করিস না তুই, তাহলে আমি তোর বাবা মাকে কি জবাব দিব বল। জিসান আর সহ্য করতে পারছে না, এবার হুঙ্কার দিয়ে বলে ওঠে, ঈশা, আমি তোকে শেষবারের মতো বলছি, তুই যদি দরজা না খুলিস তো তোর কপালে শনি আছে বলে দিলাম। ঈশা সাথে সাথে দরজাটা খুলে দেয়। জিসান আর বাকিরা ঘরের ভেতরে ঢুকে দেখে টেবিলের কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে সারা ফ্লোরে ছড়িয়ে আছে। এই বিকট শব্দটা তাহলে কাঁচ ভাঙার ছিল। জিসান হাতের ইশারায়
ঈশার একটা কাঁচের টুকরো দেখতে পায় ঈশার হাতে। জিসান কাঁচের টুকরোটা তাড়াতাড়ি করে ফেলে দেয় ঈশার হাত থেকে। ঈশা নিজের হাত কাটার জন্যই এই কাঁচের টুকরোটা নিয়েছিল, কিন্তু জিসানের শেষ কথাটা শোনা মাত্র আর সাহস পেল না হাত কাটার। জিসান ঈশার দিকে রাগী চোখে তাকায়। ঈশা জিসানের এমনভাবে তাকানো দেখে ভয় পেয়ে 2 কদম পিছিয়ে যায়। জিসান ঈশাকে হুট করে কোলে তুলে নেয় সবার সামনে। ঈশার সাথে সাথে বলে ওঠে, কি করছেন, কি নামান আমাকে। জিসান ভীষণ অবাক হয় ঈশার মুখে আপনি ডাকটা শুনে। ঈশা সবসময় জিসানকে তুমি করেই ডাকে। তারপর ঈশার কথা পাত্তা না দিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, মা এই ঘরটা পরিষ্কার করতে বলো। জিসান ঈশাকে কোলে করে নিয়ে নিজের ঘরে এনে বসিয়ে দেয়। ঈশা রেগে বলে, আমাকে এখানে আনলেন কেন? আমি আমার ঘরে যাব। জিসান নির্লিপ্ত কণ্ঠে বলে, তুই আজকে থেকে এই ঘরে থাকবি। ঈশা বসা থেকে উঠে বলে, না, আমি এই ঘরে থাকবো না, তোকে আমি উঠতে বলেছি। ঈশা জিসানকে ভয় পেয়ে আবার বসে পড়ে। জিসানের চোখ যায় ঈশার হাতের দিকে, রক্ত লেগে আছে। জিসান যখন ঈশার হাত থেকে কাঁচের টুকরোটা সরিয়েছিল তখন কাঁচটা লেগে হাত কেটে যায় ঈশার। জিসান তাড়াতাড়ি ঈশার হাত চেপে ধরে বলে, তোর হাত দিয়ে রক্ত পড়ছে আর তোর কোনো খেয়াল নেই? ঈশা অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, পড়লে আপনার কি? আমার হাত যা খুশি হবে। একটা চড় দিয়ে তোর সব দাঁতগুলো ফেলে দেবো, বেয়াদব মেয়ে। জিসান তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্সটা এনে ঈশার হাত ব্যান্ডেজ করে দেয়। ঈশার এতটুকু হাত কাটার জন্য জিসান যা পাগলামো শুরু করেছে তাতে ঈশা মারাত্মকভাবে শক। জিসান দাঁতে দাঁত চেপে বলে, চুপচাপ গিয়ে ফ্রেশ হবি, আর একটা যদি উল্টাপাল্টা কাজ করেছিস তো তোর খবর আছে বলে দিলাম। কি করবে তুমি? জিসান বাঁকা হেসে ঈশার মুখের কাছে নিজের মুখ নিতেই ঈশা মুখটা পিছিয়ে নেয়। জিসান ঈশার কপালে পড়ে থাকা চুলগুলো সরাতে সরাতে বলে, এখন যদি সব বলে দেই তাহলে হবে কি করে জান বলো? আস্তে আস্তে সব জানতে পারবি কি কি করব। ঈশার ভয়ে গলা শুকিয়ে আসছে। কি বলছে এই লোক, কি করবে আস্তে আস্তে? ঈশার ভয় মিশ্রিত মুখটা দেখে ঈশার কাছ থেকে সরে আসতে ঈশা বসা থেকে উঠে ঘর থেকে বেরোতে যাবে। সাথে সাথে জিসানের কণ্ঠ ভেসে ওঠে, কোথায় যাচ্ছিস তুই? আমার ঘরে। তো এখন তুই কোথায় যাচ্ছিস? তোকে কি আমি যেতে বলেছি এই ঘর থেকে? আজকে থেকে তুই এই ঘরে থাকবি, আর তোর সব ড্রেস আমি এই ঘরে আনতে বলবো আসমাকে। ঈশা আর কিছু বলে না, জানে এই মুহূর্তে কিছু বলে লাভ নাই, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করল। রাতে সবাই ডিনার টেবিলে বসে ডিনার করছে। জিসানের সামনে চেয়ারে বসে আছে জিহান চৌধুরী। জিসান চুপচাপ খেয়ে যাচ্ছে, তার মতো কোনো হেলদোল নেই যে এত বড় একটা কাজ করেছে। জিসানের পাশে বসে আছে ঈশা। জিসান জোর করে ঈশাকে তার পাশে বসে আছে। ঈশার খাবার গলা দিয়ে নামছে না, তারপরও জিসানের ভয়ে খুব কষ্ট করে খাচ্ছে। জিহান চৌধুরী গলা খাকারি দিয়ে বলেন, জিসান, তো তুমি এখন কি ভেবেছো এই ব্যাপারে? জিসান খেতে খেতে উত্তর দেয়, কোন ব্যাপারে? জিহান চৌধুরী ছেলের এমন উত্তর শুনে রেগে উঠে বলেন, কোন ব্যাপারে মানে? আজকে তুমি যা করেছো তার ব্যাপারে। আর তুমি বুঝতে পারছো যদি রুহি তোমার আর ঈশার বিয়ের ব্যাপারটা জানতে পারে তো কি হবে? কি আর হবে? আমি রুহিকে বলে দেব যে আমি ওকে বিয়ে করতে পারবো না। জিহান চৌধুরী ছেলেকে বোঝানোর স্বরে বলেন, জিসান, তুমি কেন বুঝতে পারছো না? ওর বাবা একজন নামকরা বিজনেসম্যান, আর ওদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিল রয়েছে। যদি ওরা তোমার আর ঈশার বিয়ের কথাটা জেনে যায় তো আমাদের বড়সড় একটা ক্ষতি হয়ে যাবে। বাবা, তুমি ভুলে যাচ্ছ যে আমরাও একটা নিজের কোম্পানি আছে, আর তোমার কোম্পানির কিছু হবে না। জিহান চৌধুরী স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সালিহা, তুমি তোমার ছেলেকে বোঝাও। জিহান, তুই তোর বাবার কথাটা একটু বোঝ। মা প্লিজ, তুমি অন্তত এসব কথা বলো না। আর আমি ঈশাকে কেন বিয়ে করেছি সেটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। জিহান চৌধুরী বলেন, হ্যাঁ, আমরা সবাই বুঝতে পারছি, আর আমরা সবাই ঈশামাকে খুব ভালোবাসি। কিন্তু বাবা, তুমি কি বলতে চাইছো ঠিক পরিষ্কার করে বলো। আমি চাই এই ব্যাপারটা যেন আর কেউ না জানুক, আর তুমি রুহিকে বিয়ে করে নাও। ঈশা তো খুশি হয়ে যায় জিসানের বাবার কথা শুনে। জিসানের চোখ এড়ায়নি ঈশার এই খুশি।
জিসান রেগে টেবিলে বাড়ি মারে। ঈশার তো প্রাণ যায় যায় অবস্থা। পাগলা কুকুর আবার খেপে গেছে। এবার আর কি করবে কে জানে। ব্যাস বাবা, অনেক হয়েছে, আর না। আর আমরা কি এতটাই গরিব যে আমাকে বিক্রি করে তুমি তোমার বিজনেস বাঁচাবে? শোনো বাবা, আমার বিয়ে হয়ে গেছে, আর কালকে আমি এটা সবার সামনে আনবো। বলে জিসান রাগে ঈশার হাত ধরে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। জিহান চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, এত জেদ তোমার ছেলের? আমি বুঝতে পারছি না তুমি কেন ওর পিছনে পড়ে আসো। ও ঈশাকে ভালোবাসে, আমি ওর চোখে সেটা দেখেছি। প্লিজ তুমি আর ওকে জোর করো না। এটা ওর জীবন, তাই ওকে ওর বুঝতে দাও। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, তোমার ছেলের যা মন চায় তাই করুক। জিহান চৌধুরী চলে যায় নিজের ঘরে। চলে যেতে জিসা আমাকে বলে, মা, ঈশা আপু কিন্তু খুব আপসেট হয়ে আছে। আচ্ছা মা, ঈশা আপু কি ভাইয়াকে ভালোবাসে? জানি না, তবে ঈশাও একদিন আমার পাগল ছেলেটাকে ভালোবাসবে। মা, তুমি তো এটাই চাইতে। বলো ঈশা আপু আর ভাইয়ার যেন বিয়ে হয়। ঈশা আপু যেন তোমার কাছে থাকে সব সময়। শুধু তোর বাবার জন্য এই ইচ্ছাটা পূরণ করতে পারছিলাম না, কিন্তু আমার ছেলেটা সেটা পূরণ করে দিল। ঈশা বেডের এক কোণে বসে অঝরে কান্না করছে, আর জিসান সোফায় বসে নাক মুখ কুঁচকে ঈশার এই কান্না দেখছে। জিসানের কষ্ট লাগছে, আবার হাসিও পাচ্ছে যে একটা মেয়ে এত কান্না করতে পারে কি করে বাচ্চাদের মতো। যে কিনা ইচ্ছে করলেই একটা বাচ্চার মা হয়ে যেতে পারে যে কোনো সময়। চলুন এবার জেনে আসি ঈশা কেন এভাবে কান্না করছে। জিসান ঈশাকে ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। তা দেখে ঈশা বলে, তুমি দরজা লাগাচ্ছ কেন? জিসান ঈশার দিকে ফিরে বলে, বাহ, তুমি করে ডাকছিস দেখা যায়। একটু আগে তো খুব আপনি আপনি করছিলি। তুমি দরজা খোলো, আমি আমার রুমে যাব। ঈশা চলে যেতে নিলে জিসান ঈশাকে খাটের উপর ফেলে দিয়ে নিজে ঈশার উপর উঠে ঈশার মুখের কাছে নিজের মুখটা নেয়। জিসানকে এমন করতে দেখে ঈশা নিজের মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। ঈশা চটপট করছে দেখে ঈশার দুবাহু চেপে ধরে জিসান দাঁতে দাঁত চেপে বলে, এত নড়ছিস কেন বলতো? আর আমার দিকে মুখ ফিরা। আমি দেখতে কি সুন্দর না যে মুখ ফিরেই নিলি? ভাই প্লিজ আমার উপর থেকে ওঠো। জিসানের মেজাজটা একদম বিগড়ে যায় ঈশার মুখে এই ভাইয়া ডাকটা শুনে। এই ভাইয়া ডাকটা ঈশার মুখে শুনতে শুনতে কান পচে গেছে একেবারে। ঈশার মুখে এই ভাইয়া ডাকটা যেন আর সহ্য হচ্ছে না। জিসান রাগে ঈশার দুহাত শক্ত করে চেপে ধরে। ঈশা ব্যথায় কুকড়ে উঠে বলে, ভাইয়া আমার হাতে লাগছে খুব, ছাড়ো প্লিজ। জিসান ঈশার রাগটা আর কন্ট্রোল করতে না পেরে ঈশার ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে আবদ্ধ করে ফেলে। আর কন্ট্রোল করবেই বা কি করে? আগে যখন ঈশা জিসানের এতটা কাছে থাকতো তখন নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করতো, কিন্তু এখন তো তার প্রিয়তমা তার অনেক কাছে, তাই কি করে কন্ট্রোল করবে তার নিজের সত্তাকে? জিসান নিজেকে পুরুষালী সত্তাকে কন্ট্রোল করতে পারলেও দিন শেষে সেও তো একজন পুরুষ। ঈশার তো চোখগুলো একেবারে রসগোল্লার ন্যায় বড় হয়ে গেছে হঠাৎ এমন ঘটার জন্য। অনেক চেষ্টা করেও ঈশা জিসানের বাহুডোর থেকে ছুটতে পারে না। একটা ছেলে শক্তির কাছে একটা মেয়ের শক্তি নিতান্তই তুচ্ছ। ঈশার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ঈশা শান্ত হতেই জিসান নিজের হাতের বাঁধন থেকে ঈশাকে মুক্ত করে ঈশার ওপর দিকে উঠে সোফাতে গিয়ে বসে। আর ঈশা তার ননস্টপ কান্না শুরু করে দেয়। ঈশা তার ঠোঁট বুঝতে থাকে নিজের ওড়না দ্বারা, মনে হচ্ছে ঠোঁটের ছাল তুলেই ফেলবে। জিসান ঈশার ঠোঁট মোছা দেখে আরও রেগে যায়। আবার ঈশার কাছে গিয়ে ঈশার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। এবার জিসান রাগে ঈশার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। জিসান সরে আসতে ঈশা ঠোঁট মুছতে যাবে, সাথে সাথে জিসান বলে, আর একবার যদি ঠোঁট মুছিস তো আমি আবার কিস করব। ঈশা হতবাক হয়ে জিসানের দিকে তাকায়। এই জিসানকে ভাইকে খুব অচেনা লাগছে তার, যে জিসান তাকে সবসময় আগলে রাখত, তার চোখ থেকে পানি গড়তে দিত না। আজকে সেই জিসানের জন্যই ঈশার চোখে অজস্র পানি স্রোত বইছে। ঈশা ঠোঁট না মুছে আবারও কান্না করতে থাকে। এবার বর্তমানে ফিরে আসি। জিসান ঈশার কান্না প্রায় 10 মিনিট ধরে সহ্য করছে, কিন্তু এখন আর সহ্য করতে পারছে না বলে এক ধমক দেয় ঈশাকে, তুই চুপ করবি নাকি আমি আবার কিছু একটা করব? আচ্ছা, এত কান্না করার কি আছে আমি বুঝতে পারছি না।
তোর চোখের পানিতে তো আমার ঘর ভাসিয়ে ফেলবি। তোর স্বামী তো তোর কাছে গেছে, এমন না যে আমি পরপুরুষ। তোর ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে, কথাটা মনে রাখিস। আর আমি এমন কিছু করতে চাইনি। তোর এই ভাইয়া ডাকটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেছে। এতদিন এই সো কল্ড ভাইয়া ডাকটা খুব কষ্টে সহ্য করেছি। তো এখন থেকে যদি ভাইয়া ডাকটা তোর মুখে শুনি তো তোর খবর আছে বলে দিলাম। কথায় কথায় শুধু খবর আছে খবর আছে। আমার কি খবর করবি তুই? আমার বিটিভির নাকি সময় টিভির ব্যাটা খাটাস, লুচ্চা হিটলার কোথাকার। ঈশা ভাগ্যিস মনে মনে কথাগুলো বলেছে। জিসান যদি শুনতো তাহলে ঈশার কপালে শনি ঝুলত। ঈশা কোনো কথা বলছে না দেখে জিসান বলে, কি হলো, কথা বলছিস না কেন? আর ডাকবো না ভাইয়া। ডাকবো না ভাইয়া, আরও বেশি করে ডাকবো তোকে ভাইয়া। আমাকে খুব জ্বালাচ্ছিস তুই, আমিও তোকে জ্বালাবো। আমি একা জ্বলবো তা কি করে হয়? তোকে আমি জ্বালাবো, মনে থাকে যেন। ঠিক আছে ভাইয়া। কি বললি? সরি আর বলবো না, এবার চুপচাপ ঘুমা। এবার চুপচাপ ঘুমা। অর্ডার করেছে আমাকে তোর অর্ডারের গোষ্ঠীর তুষ্টি খিলাই, শালা খচ্চর। ঈশা মনে মনে কথাগুলো বলে চুপচাপ শুয়ে পড়ে আর কথা না বাড়িয়ে। জিসান ব্যালকনিতে চলে যায়। ডান হাতের দু আঙ্গুলের মাঝে জ্বলন্ত সিগারেট রেখে টানছে আর খোলা আকাশের দিকে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। এটাই জিসানের সাথী ছিল। যখন ঈশাকে কাছে চাইতো তখনই জিসান ঈশাকে ভুলে থাকার জন্য সিগারেট খেত। কিন্তু ঈশার নেশাটা যে প্রখর ছিল, চাইলেও ঈশার অস্তিত্বটাকে মুছে ফেলতে পারত না। আজকে ঈশাকে আরও বেশি করে কাছে চাইছে জিসান, কিন্তু ঈশা তো জিসানকে চায় না। তাই জিসান নিজেকে কন্ট্রোল করে রাখছে যথাসম্ভব। ঈশা মিটিমিটি চোখে তাকিয়ে দেখে জিসান ঘরের ভেতরে নেই। শোয়া থেকে উঠে বসে ব্যালকনির দিকে উকি দিয়ে দেখে জিসান সিগারেট খাচ্ছে। জিসানকে এমন অবস্থায় দেখে ঈশার ভুরুক মুচকে মনে মনে ভাবে, ভাইয়া সিগারেট খায় কবে থেকে? যা খুশি খাক, তাতে আমার কি? আমার তো শুধু এখান থেকে বের হতে হবে। একবার শুধু একটা সুযোগ পাই, তারপর আমাকে আর কোথাও খুঁজে পাবে না এই হিটলারটা। রাহুলের সাথে আমার যোগাযোগ করতে হবে। কিন্তু কালকে যদি সবাইকে জানিয়ে দেয় যে আমার বিয়ে হয়ে গেছে, তখন না, কালকে আমাকে রাহুলের কাছে চলে যেতে হবে। ঈশা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। জিসান সিগারেট খেয়ে রুমে ঢুকে দেখে ঈশা ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। জিসান ঈশার কাছে গিয়ে বসে। ঈশাকে যেন আজকে একটু বেশি স্নিগ্ধ লাগছে জিসানের কাছে। ব্যালকনির জানালা দিয়ে চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে আছে ঈশার মায়াবী মুখখানা। জিসান ঈশার মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। ভাবতে পারেনি তুই আমার চোখের সামনে থাকতে থাকতে এত বড় হয়ে যাবি। যখন তোকে প্রথম দেখি তখন তুই একটা পিচ্চি মেয়ে ছিলি। তখনই তোকে দেখে একটা অদ্ভুত ফিলিংস কাজ করেছিল। হয়তো প্রথম দেখাতেই তোকে ভালোবেসে ফেলেছি। জিসান ঈশার পাশে গিয়ে শুয়ে ঈশার মাথাটা নিজের বুকে রাখে আর শক্ত করে জড়িয়ে ধরে বলে, জানিস, তোকে না খুব ইচ্ছে করতো জড়িয়ে ধরতে, কিন্তু তখন নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করতাম। ঠিক যেমন এখন তোকে এতটা কাছে পেয়েও আমি নিজেকে কন্ট্রোল করছি। কেন তুই আমার ভালোবাসা বুঝতে চাইছিস না? কেন একটু ভালোবাসবি আমাকে? আমি যে তোর ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গালের মতো পথ চেয়ে বসে আছি। কবে আসবে সেই দিন, সেই সুন্দর মুহূর্ত? জিসান নিজের চোখ বন্ধ করে অতীতে ডুব দেয়। প্রায় 8 বছর আগের কথা, যখন ঈশার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আর তখনই প্রথম ঈশা চৌধুরী বাড়িতে আসে। ঈশার পরনে ছিল কালো একটা স্কার্ট আর একটা টি শার্ট, দেখতে একেবারে নিতান্তই একটা পিচ্চি মেয়ে। মুখ দেখে বোঝা যাচ্ছে 2 দিন ধরে শুধু কেঁদেই গেছে। চোখ মুখ ফুলে গেছে কান্না করার কারণে। চোখের নিচে কালশিটে দাগ পড়ে গেছে। জিসান ঈশাকে প্রথম দেখে এই অবস্থায়। ঈশা গ্রামে থাকতো ওর বাবার সাথে, আর জিসান থাকতো শহরে। জিসান শুধু এটাই জানতো যে ওর একটা খালাতো বোন আছে, কিন্তু কোনোদিন চোখের দেখা সেই খালাতো বোনকে দেখেনি। জিসানকে অনেকবার ওর মা বলতো গ্রামে খালার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু জিসান যেতে চাইতো না। ঈশার বাবা মা মারা যাওয়ার পর থেকেই ঈশা জিসানদের বাড়িতে থাকে। জিসান ঈশার সব আবদার পূরণ করত।
জিসান যখন পড়ালেখা শেষ করে নিজের বিজনেস সামলায়, তখন জিসানের কোম্পানিতে একটা অফার আসে লন্ডনে যাওয়ার জন্য 5 মাসের জন্য। কিন্তু জিসান যেতে রাজি ছিল না ঈশাকে ছেড়ে। কিন্তু পরে ঈশার কথাতে জিসান যেতে বাধ্য হয়, তবে ঈশার ওপর নজর রাখার জন্য গার্ড রেখে গেছে। জিসানের সবচেয়ে বড় ভুল ছিল লন্ডনে যাওয়া। জিসানের অবর্তমানে ঈশার জীবনে আসে রাহুল, আর সেই কথা জিসানকে জানায় গার্ডরা। সরি, আমি ভুল করে অতীতের কথা উল্লেখ করে ফেলেছি, তার জন্য অতীতের কিছু কথা লিখলাম। আর জিসান আর ঈশার তেমন কোনো অতীত নেই। এবার বর্তমানে আসি। সকালে সূর্যের আলো পড়তে ঈশার ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করে জিসানের বুকে। ঈশা জিসানের দিকে তাকে মনে মনে ভাবতে থাকে, কেন তুমি এটা করলে আমার সাথে? কি দোষ করেছি আমি? ঈশা নড়ে উঠতে জিসান ঈশাকে আরও আষ্টে পৃষ্ঠে ধরে। এবার ঈশার ইচ্ছা করছে জিসানকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দিতে। কিন্তু ঈশা তো একটা বাচ্চা মেয়ে, জিসানকে কিভাবে লাথি মেরে সরাবে? দেখা যাবে লাথি জিসানকে মারতে গিয়ে উল্টো খাটের নিচে পড়ে মাটিতে গড়াগড়ি খাবে। কিন্তু ঈশা অনেক চেষ্টা করেও জিসানকে নিজের কাছ থেকে সরাতে পারছে না। ঈশা মনে মনে বলল, উফ, এই জলহস্তিকে কিভাবে সরাবো আমি? ইচ্ছে করছে গলা টিপে ধরতে। না, আর পারছি না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। এবার জোরে চিৎকার দিতেই হবে, তাহলে যদি ওঠে। ঈশা এবার জিসানকে ডাক দেয়, ভাইয়া। না না, ভাইয়া ডাকা যাবে না। কিন্তু কি ডাকবো? পেয়েছি, এই যে শুনেন। ঈশা যে এত জোরে চিৎকার করেছে তাতে জিসানের কোনো হেলদোল নেই। উল্টে ঈশাকে আরও নিজের কাছে টেনে নেয়। ঈশা দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, কি কুম্ভকর্ণ রে বাবা, এত জোরে চিৎকার দিলাম তা উঠল না। ঠিক আছে, তাহলে ভাইয়া বলে চিৎকার দেব। জিসান অন্যদিনের মতো ঘুমের ভান ধরে পড়ে থাকে আর মনে মনে বলে, দেখি তুই আজকে কি করতে পারিস আমার কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য। ভাইয়া ছাড়ো আমাকে, আমি উঠব। ঈশা যে এত জোরে চিৎকার দিয়েছে তাতে জিসানের কোনো প্রতিক্রিয়াই নেই। উল্টো বিরক্তিকর কণ্ঠে বলে, এভাবে চিৎকার করছিস কেন? একটি শান্তিতে ঘুমাতে দিবি না? আমার ঘুম হারাম করে শান্তিতে ঘুমাবে? সেটা হবে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। ঈশার কথাটা মনে মনে বলে জিসানের ঘাড়ে জোরে দেয় এক কামড়। জিসান ধরফড়ি উঠে বসতেই ঈশা তাড়াতাড়ি করে খাট থেকে নেমে যায়। জিসান রেগে ঈশার দিকে তাকে বলে, এটা তুই কি করলি ঈশা? ঈশা শুকনো ঢোক গিলে মনে মনে বলে, এবার আমার কপালে শনি আছে হয়তো, যেভাবে খেপেছে আমার ওপর। জিসান কামড় দেওয়ার জায়গাটাতে ম্যাসেজ করতে করতে বলে, কি হলো, এভাবে কামড় দিয়েছিস কেন? ঈশা একটু বেশি জোরেই কামড় দিয়েছে জিসানের ঘাড়ে। একেবারে কালচে হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। ঈশা ভয়ে তুতলিয়ে বলে, না মানে আমি বুঝতে পারিনি। জিসান খাট থেকে নেমে একটা বাঁকা হাসি দেয়। ঈশা তো পুরাই বেকুল হয়ে যায় জিসানের হঠাৎ করে এমন হাসি দেখে। জিসান ঈশার দিকে এগোনো দেখে ঈশা ভয়ে পিছাতে থাকে। জিসান ভুরু নাচিয়ে বলে, তুই ভালোই করেছিস আমাকে কামড় দিয়ে। শুনেছি বউরা যদি বেশি ভালোবাসে স্বামীকে তাহলে নাকি স্বামীকে একটু আধটু কামড় দেয়। আর সেটাকে জানিস কি বলে? লাভ বাইট। এই চিহ্নটা হলো আমার বউয়ের প্রথম ছোঁয়া। ঈশা আনমনে বলে ওঠে, হ্যাঁ, হে না তুই আমাকে কামড় দিয়েছিস, এবার আমি তোকে কামড় দেব, তাহলে শোধবোধ হয়ে যাবে। কি বলিস? কি? ঈশা, এবার কি করবি? ও খোদা, রক্ষা করো আমাকে। তুই রেডি তো? যান। কোথায় পালাচ্ছিস? আজকে তুই আমার হাত থেকে এত সহজে পালাতে পারবি না ইস্যু সোনা। ঈশা কাঁদো কাঁদো ফেস নিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, প্রমিস, এবার মতো ক্ষমা করে দাও। ভুল করেছিস যেহেতু এর মাসুল তো তোকে দিতেই হবে। ঈশা জিসানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। এটা তো হচ্ছে না। ঈশা নিজেকে জিসানের হাতের বন্ধন থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু বেচারি কিছুতেই পারছে না নিজেকে ছাড়াতে। বেশি নড়াচড়া করলে কিন্তু শাস্তির ডোজ বাড়িয়ে দিব, তাই শান্ত হয়ে লক্ষ্মী মেয়ের মতো থাক। জিসান ঈশাকে নিজের কাছে এনে ঈশাকে ঘুরিয়ে দেয়। ঈশার পিঠ গিয়ে ঠেকে জিসানের প্রশস্ত বুকে। ঈশা ভয়ে জাপটে চোখ বন্ধ করে নেয়। জিসান মুচকি হেসে ঈশার ঘাট থেকে চুল সরিয়ে দেয়। জিসানের ছোঁয়াতে ঈশার সারা শরীর কেঁপে উঠছে।
এ যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে ঈশার মাঝে। জিসান আরশির দিকে তাকিয়ে ঈশার মুখ দেখে একটা মুচকে হাসি দেয়। ঈশার তো যায় যায় অবস্থা, দম আটকে আসছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জিসান আস্তে আস্তে করে নিজের মুখটা ঈশার ঘাড়ের কাছে নিয়ে গভীরভাবে একটা কিস করে। ঈশার সাথে সাথে নিজের চোখ দুটো খুলে ফেলে। ঈশা ভেবেছিল জিসান হয়তো কামড় দিবে, কিন্তু না, তার বদলে কিস। জিসান ঈশাকে নিজের দিকে ঘুরিয়ে নিজের দুভুরু নাচিয়ে বলে, মনে হচ্ছে তুই এটা চাসনি, তাই না? ঠিক আছে, নো প্রবলেম, আমি তোর ইচ্ছাটা পূরণ করে দিচ্ছি। ঈশা জিসানের দিকে বড় বড় চোখ করে তাকে মনে মনে ভাবে, এই রে, এবার কি সত্যি সত্যি কামড় দিবে নাকি? তাহলে তো আমি শেষ হয়ে যাব। ও খোদা, বাঁচাও আমাকে। জিসান ঈশার ঘাড়ের দিকে যেতেই দরজাতে শব্দ হয়। ঈশা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এখন আবার কে আসলো? জিসান বিরক্তিকর ভাব নিয়ে কথাটা বলে। দরজার অপর প্রান্ত থেকে জিসা গলা ফাটিয়ে ডেকে যাচ্ছে, ভাইয়া দরজাটা খোলো না একটু। জিসান ঈশাকে ছেড়ে দিয়ে রাগে গজগজ করতে করতে গিয়ে দরজাটা খুলে বলে, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? না মানে ভাইয়া, আমি ঈশা আপুকে নিতে এসেছি। কেন? ওকে তোর কি দরকার? আমার দরকার না, মায়ের দরকার আছে। ঈশা তাড়াতাড়ি করে জিসানের সাইড দিয়ে ঘর থেকে বেরিয়ে জিসাকে বলে, জিসা, মামনি কেন ডেকেছে আমাকে? চল, এখানে থেকে আমাদের লাভ নেই, মামনির কাছে যাই। ঈশা তাড়াতাড়ি করে জিসানের সামনে থেকে চলে যায়। ঈশা চলে যেতে জিসান বলে, খুব চালাক হয়ে গেছিস না তুই? ঠিক আছে, তোর চালাকিগিরি আমি বার করছি। জিসান ফ্রেশ হয়ে নিচে আসে। সবাইকে দেখতে পেল, শুধু ঈশাকে দেখতে পায় না। নিজের ধৈর্য না ধরে রাখতে পেরে মাকে বলেই ফেলে, মা, ইস্যু কোথায়? এখানে আছে হয়তো। এখানে আছে কোথায় মানে? আমি তো দেখতে পারছি না। ভাইয়া, জিসার ডাকে জিসান পিছন ফিরে তাকে ঈশাকে দেখে বড় ধরনের একটা শক খায়। চোখ ফেরাতেই পারছে না জিসান ঈশার ওপর থেকে। কালো শাড়িতে ঈশাকে খুব মিষ্টি লাগছে। দু হাতে সোনার চুড়ি, গলায় চেন, চুলগুলো কার্লিং করে সামনে এনে রেখেছে, হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, তাতেই জিসান ফিদা হয়ে গেছে। ঈশার একটু লজ্জা লাগছে জিসানের এমন চাহনিতে। মায়ের ডাকে জিসানের ঘোর কাটে, কিরে কেমন লাগছে? জাস্ট বিউটিফুল। পরক্ষণে জিসান রেগে বলে ওঠে, কিন্তু মা, শাড়ি পরতে কে বলেছে ওকে? আমিও বলেছি, ও পরতে চায়নি, আমি জোর করেছি তাই পড়েছে। কিন্তু মা, তুমি কি ভুলে গেছো যে একবার ঈশা শাড়ি পরার কারণে কি হয়েছিল? ঈশা মা ছেলের কথার মাঝখানে বলে ওঠে, মামনি, তোমার ছেলেকে বলে দাও আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমি সে আগের ছোট্ট ঈশা না যে একটা শাড়ি সামলাতে পারবো না। আর আমি নিজের ইচ্ছাতে শাড়ি পরেছি, কেউ জোর করেনি। জাস্ট সেট আপ, একটা কথা বলবি না তুই আর। ঈশা, ভুলে গেছিস নাকি সেই দিনের ঘটনাটা? আমার মনে পড়লে এখনও শরীর কেঁপে ওঠে। আর তুই কি না আঁচল লম্বা রেখে শাড়ি পরেছিস? জিসানের বাবা বলেন, জিসান, ঈশা মামনি এখন বড় হয়েছে, তাই প্লিজ এমন করো না। বাবা প্লিজ, তুমি এর মাঝে ঢুকো না। ঈশা, তুই শাড়িটা চেঞ্জ করে আয়। না, আমি করব না, আর আমি শাড়ি সামলাতে পারবো, বললাম তো। জিসান ধমকে সুরে বলে, তোকে আমি শাড়ি চেঞ্জ করতে বলছি ঈশা। মামনি, তোমার ছেলেকে বলে দাও আমি শাড়ি চেঞ্জ করব না। জিসান, থাক না, মেয়েটা যখন চাইছে তাহলে না। জিসান দাঁতে দাঁত চেপে বলে, ওকে, তুই আমার কথা শুনবি না তো ঠিক আছে, তুই চল আমার সাথে। জিসান ঈশার হাত ধরে জোর করে ঘরে নিয়ে যেতে চাইলে একজনের ডাকে জিসান থেমে যায়। জিসান, তুমি ঈশাকে কোথাও নিয়ে যাচ্ছ এভাবে? আর ঈশার পরনে হঠাৎ শাড়ি কেন? আর তুমি বা ওর হাত এভাবে ধরে আসছো কেন? জিসান পিছন ফিরে তাকে দেখে রুহি এসেছে। রুহিকে দেখে জিসানের রাগের মাত্রাটা আরও বেড়ে গেল। জিসান চিবিয়ে চিবিয়ে বলে, আমি তার কৈফিয়ত দিতে তোমাকে বাধ্য নই রুহি। এদিকে ঈশা রুহিকে দেখে যেন একটা আশার আলো খুঁজে পেল জিসানের কাছ থেকে নিস্তার পাওয়ার। মনে মনে বলে, রুহি আপু এসেছে, তাহলে তো কিছু একটা হবে এখানে। রুহি আপু যদি জানতে পারে আমার আর ভাইয়ার বিয়ের কথা, তাহলে কি হবে? জিসানের কথা শুনে রুহি রেগে বলে ওঠে, বাধ্য নও মানে? আমি তোমার হবু বউ, আর আমার সামনে তুমি অন্য একটা মেয়ের হাত
এভাবে ধরে রাখবে আর আমি কিছু বলবো না? তুমি আমার হবু বউ, বউ তো আর নও। হ্যাঁ, আমি তোমার হবু বউ, কিন্তু আজ বাদে কাল তো আমাদের বিয়ে হবে নাকি? বিয়েটা হবে না রুহি? রুহি অবাক হয়ে যায় জিসানের মুখে এমন কথা শুনে। বিয়ে হবে না মানে? তুমি কি বলছো এসব? আমি ঠিক বুঝতে পারলাম না। সালিহা বেগম বলেন, রুহি তুমি একটু বসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। না আন্টি, আমি এখনই সব জানতে চাই। জিসান এই কথা কেন বলল যে বিয়েটা হবে না? কি হলো জিসান, বলো, বিয়েটা কেন হবে না? জিসান কোনো রকম সংকোচ বোধ না করে বলে, কারণ আমার বিয়ে হয়ে গেছে। রুহির ভুরুদয় পুঁচকে যায়, তারপর বলে, মানে তুমি কাকে বিয়ে করেছ? ও বুঝেছি, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি কেন তোমার সাথে মজা করতে যাব? সেটা সত্যি, সেটাই বলেছি। রুহি দাঁতে দাঁত চেপে বলে, কাকে বিয়ে করেছে তুমি? কে সে? কি তার নাম? যার হাতটা ধরে আছি তাকেই বিয়ে করেছে আমি। হোয়াট? ঈশা? ঈশাকে তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আমি ইস্যুকে বিয়ে করেছি। রুহি গলার স্বর উঁচিয়ে বলে, তুমি কি আমার সাথে মজা করছো জিসান? আমাদের এঙ্গেজমেন্ট ডেট পর্যন্ত ঠিক হয়ে গেছে, আর তুমি কিনা ঈশাকে বিয়ে করেছো কেন? তুমি আমার সাথে প্রতারণা করতে পারো না জিসান। সবাইকে ইনভাইট করা হয়ে গেছে আমাদের এঙ্গেজমেন্টের, আর তুমি গলা নামিয়ে কথা বলো রুহি, এটা ভদ্রলোকের বাড়ি, তাই এখানে অভদ্রতা করো না। আর প্রতারণা কে করেছে সেটা তুমি ভালো করে জানো, তাই প্রতারণা কথাটা তোমার মুখে ঠিক মানাচ্ছে না। অভদ্রতার কি দেখলে তুমি জিসান? এখনো তো আমি অভদ্রতা শুরু করিনি, তুমি বুঝতে পারছো জিসান? সবাই জানে আমাদের এঙ্গেজমেন্টের কথা, আর আমার বাবা মার সম্মানের কি হবে, আর আমার সম্মানের কি হবে? ঠিক আছে, এঙ্গেজমেন্টের দিন না হয় সবাইকে জানিয়ে দেব আমার আর ঈশার বিয়ের কথা। রুহি আরও চিৎকার করে বলে ওঠে, ফাজলামি করছো তুমি আমার সাথে? আমি তোমার সাথে ফাজলামি করছি না রুহি। যা হয়েছে সবে থার্ড ক্লাস মেটার জন্য। ও নিশ্চয়ই ওর রূপ দেখে তোমাকে ভুলিয়েছে তাই না? ওর মতো বাপ মা মরা মেয়েরা শুধু বড় লোকের ছেলেদের নিজের রূপ দেখে ভোলায়। ওরা তো বে। রুহি আর কিছু বলতে পারল না, তার আগে রুহির গালে একটা থাপ্পড় মারে জিসান। রুহি ছলছল চোখে জিসানের দিকে তাকায়। জিসান রাগে বলে, তোর সাহস কি করে হলো ওকে এসব কথা বলার? রুহি অবাক চোখে জিসানের দিকে তাকে বলে, তুমি আমাকে মারলে জিসান? হ্যাঁ মারলাম। নেক্সট টাইম যদি আমার ইস্যুর নামে কিছু বলো তো এর থেকেও বেশি কিছু করব আমি তোমার সাথে। রুহি, তখন তুমি আমার আসল রূপ দেখবে বলে দিলাম। অন্যদিকে ঈশা এসব কথা সহ্য করতে না পেরে কান্না করতে করতে উপরে চলে যায়। রুহি রেগে বলে, তুমি এটা ঠিক করলে না জিসান, এর ফল কিন্তু তোমাকে ভুগতেই হবে বলে দিলাম আমি। রুহির রাগে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যায়। জিসানের ঈশার কথা মনে পড়তেই ছুটে যায় নিজের ঘরে, কিন্তু ঈশাকে ঘরে কোথাও দেখতে পায় না। কোথায় গেল ইস্যু? ছাদে গেল না তো? জিসান তাড়াতাড়ি করে দৌড়ে ছাদে যায়। ছাদে উঠে দেখে ঈশা দোলনাতে বসে কান্না করছে। জিসান ঈশাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ঈশাকে এতক্ষণ না দেখতে পেয়ে জিসানের প্রাণ যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল। জিসান ঈশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ঈশার চোখের পানি মুছে দিয়ে নরম স্বরে বলে, প্লিজ ইস্যু, আর কান্না করিস না, তাহলে যে অসুস্থ হয়ে যাবি। ঈশা ভাঙা গলায় বলে, তুমি আমার সাথে কেন করছো ভাইয়া এসব? কি দোষ করেছি আমি যে এত বড় শাস্তি দিছ আমাকে? শাস্তি? কি শাস্তি দিচ্ছি আমি তোকে? আমার ইচ্ছার কি কোনো দাম নেই তোমার কাছে? জিসান ঈশার কথার মানে বুঝতে না পেরে বলে, ও শাড়ি পরার জন্য যে বকা দিয়েছি তাই কান্না করছিস? আচ্ছা সরি, আর বকা দিব না তোকে। কিন্তু ইস্যু দেখ, একবার কি হয়েছিল তোর মনে আছে? তুই জেদ করে শাড়ি পরেছিলি আর শাড়ির আঁচলে আগুন লেগে গিয়েছিল। এটার জন্য আমি তোকে রেগে বকা দিয়ে ফেলেছি, রাগটা কন্ট্রোল করতে পারিনি, সরি জান। ঈশা দোলনা থেকে উঠে জিসানের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে বলে, আমি এর জন্য কান্না করছি না। আজকে শুধুমাত্র তোমার কারণে আমাকে রুহি আপু অপমান করলো। শুধুমাত্র তোমার জন্য আমার মৃত বাবা মাকেও ছাড়ল না রুহি আপু। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি জোর করে আমাকে বিয়ে করছো। তাহলে কেন রুহি আপু আমাকে এসব বলল? কেন? জবাব দাও। তুমি আমার ফোনটাও নিয়ে নিলে যাতে আমি রাহুলের সাথে কথা বলতে না পারি, কেন?
জিসান ঈশার কাছে এসে অস্থির কণ্ঠে বলে, ইস্যু তুই প্লিজ শান্ত হ, এমন করিস না। তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে ভাইয়া, একেবারে নষ্ট করে দিলে। তুমি তো জানতে আমি রাহুলকে ভালোবাসি। তাহলে ঈশার মুখে এই রাহুলের নামটা যেন বিষের কাটার মতো লাগছে। তাই এক প্রকার বাধ্য হয়ে জিসান চিৎকার করে ওঠে, ব্যাস ঈশা, অনেক বলে ফেলেছিস তুই। আমি তোর জীবন নষ্ট করে দিয়েছি, তাই তো? আর কি বললি, তুই রাহুলকে ভালোবাসিস, তাই না? তুই জানিস রাহুলকে? জিসানের কথার মাঝে ঈশা বলে, আমি জানি তুমি কি বলবে, এটাই তো বলবে রাহুল খারাপ, তাই তো? রাহুলের থেকে তুমি খারাপ ভাইয়া, যে নিজের বোনকে জোর করে বিয়ে করে। জিসান ঈশার দুবাহু শক্ত করে চেপে ধরে। রাগে জিসানের কপালের রগ দুটো ফুলে গেছে, চোখের সাদা অংশ লাল হয়ে আসছে ধীরে ধীরে। ঈশা জিসানের এমন রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। জিসান চিবিয়ে চিবিয়ে বলে, একদম চুপ ঈশা, একদম চুপ। তুই কি ভেবেছিস তুই আমাকে এসব কথা বললে আমি তোকে ওই রাহুলের কাছে দিয়ে আসবো? সেটা কোনো দিনও হবে না। তুই শুধু আমার, আর আমি বেঁচে থাকতে তুই অন্য কারোর হতে পারবি না। এটা তুই স্বপ্নেও কল্পনা করিস না যে আমি তোকে ছেড়ে দেব, বুঝেছিস? তুই আমার কথা, তাই আমাকে এমন কিছু করতে তুই বাধ্য করিস না। কি করবে তুমি? আমাকে নিজের পুরুষত্ব ফালাবে আমার উপর? ঠিক আছে, এসো ফালাও নিজের অধিকার আমার উপর। ঈশা। জিসান ঈশাকে চর মারতে নিল, চর দেয় না। ঈশা তা দেখে বলে, কি হলো, থামলে কেন, মারো আমাকে। জিসান আর কিছু না বলে ছাদ থেকে চলে যায়। ঈশা হতবাকের মতো জিসানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জিসান চোখের আড়াল হতে ঈশা নিচে ধাপ করে বসে পড়ে। তারপর বলতে থাকে, কেন তুমি আমার সাথে এমন করলে খোদা, কেন? কোন দোষে শাস্তি দিচ্ছ তুমি আমাকে ছোট থেকে? অন্যদিকে রুহি বাড়িতে এসে ড্রয়িং রুমের সব কিছু ভাঙচুর করতে শুরু করে। রুহির মা বাবা রুহির এমন ভয়ঙ্কর চেহারা দেখে কিছু বলতে সাহসও পাচ্ছে না। কিন্তু তারপর রুহির বাবা ইমরান খান বলেন, রুহি মামনি, তোমার কি হয়েছে? হাসি মুখে তো জিসানের বাড়িতে গিয়েছিলে, তাহলে এত রাগ করে ফিরেছ কেন তুমি? কিছু কি হয়েছে? রাগে রুহির ফর্সা মুখ লাল হয়ে গেছে। জোরে শ্বাস নিতে নিতে বলে, বাবা, জিসান আমাকে ঠকিয়েছে। মানে কি বলছো তুমি? কি বলছো তুমি এসব মামনি? হ্যাঁ বাবা, ও ওই ঈশাকে বিয়ে করে নিয়েছে আমাকে ঠকিয়ে। রুহির মা রাবেয়া খান বলেন, কি বলছো তুমি এসব রুহি? তোমার আর জিসানের এঙ্গেজমেন্ট 2 দিন বাদে, আর জিসান ঈশাকে কি করে বিয়ে করতে পারে? ইমরান খান বলেন, তুমি চিন্তা করো না মামনি, আমি এখনই জিহান চৌধুরীকে ফোন করে জিজ্ঞেস করবো এসবের মানে কি। না বাবা, তুমি ফোন করবে না, ওদের কারো কাছে ফোন করবে না তুমি। কেন? আমি চাই জিসান নিজে আমার কাছে আসুক, আর তার ব্যবস্থা আমি নিজে করব। রাবেয়া খান বলেন, কি করবে তুমি রুহি? সেটা আমি জানি না, তবে জিসানকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, সব। জিসান শুধু আমার, আর অন্য কারো না। ইমরান খান বলেন, মামুনি, তুমি এমন কিছু করো না যাতে করে আমরা কষ্ট পাই। তুমি আমাদের একমাত্র সন্তান, তোমার কিছু হলে আমরা কি করে বাঁচবো বলো? চিন্তা করো না বাবা, আমি নিজের কোনো ক্ষতি করব না। আমি যদি নিজেকে শেষ করে দেই তাহলে আমি আমার জিসানকে পাবো কি করে? তা আমাকে নিয়ে টেনশন করো না তোমরা। রুহি এই কথাটা বলে নিজের ঘরে চলে যায়। রুহি যেতে রাবেয়া খান বলেন, কি করবে তোমার মেয়ে? জানি না, ও যে জেদি, কিছু তো একটা করবে। তুমি জিসানের সাথে কথা বলো। ইমরান খান জিসানকে ফোন দিতে যাবে, সাথে সাথে রুহি চিৎকার করে বলে, বাবা, তোমাকে আমি ওদের কারো কাছে ফোন করতে মানা করেছি, কিন্তু এরপর যদি তোমরা ওদের কাছে ফোন করো তো আমি এখান থেকে লাফ দেব। ইমরান খান ভয়ে ভয়ে উপরের দিকে তাকে বলেন, না মা, তুই উপর থেকে লাফ দিস না, আমি ফোন করব না। কথাটা মনে থাকে যেন তোমাদের। এদিকে সারাদিন জিসান আর বাড়িতে আসেনি, অফিসে সারাটা দিন কাটিয়ে দেয়। ভুল করে জিসান বাড়িতে ফোনটা রেখে যায়। অন্যদিকে ঈশা এখনো একই জায়গাতে বসে আছে, কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। জিসা আর সালিহা বেগম অনেক চেষ্টা করেছে ঈশাকে ছাদ থেকে আনার জন্য, কিন্তু ঈশার জেদের কাছে জিসা আর সালিহা বেগমকে হার মানতে বাধ্য করলো। জিসানের সাথে কথা এই ব্যাপারে বলার জন্য অনেক ট্রাই করেছে, কিন্তু জিসানের ফোন তো বাড়িতে, অফিসের ফোনও কল করেছে, কিন্তু অফিসের লাইনও পাচ্ছে না। রাতে জিসান বাড়ি ফিরতে সালিহা বেগম সব খুলে বলে। ঈশা যে সারাটা দিন ছাদে বসে আছে এই কথাটা শুনে
জিসানের মেজাজটা একদম গরম হয়ে যায়। মা, তুমি আমাকে এই কথাটা এখন বলছো? তুই ফোন বাড়িতে রেখে গেছিস, আর তোর অফিসের ফোনেও লাইন পাচ্ছিলাম না। জিসান আর কিছু না বলে দৌড়ে ছাদের উপর উঠে দেখে ঈশা হাঁটু ভাঁজ করে হাঁটুর উপর 2 হাত রেখে মুখ নিচু করে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে নিচে পড়ে আছে। ঈশার চুল অনেক লম্বা, কোমর ছাড়িয়ে যায় একেবারে, যার কারণে মেঝেতে চুল লেগে আছে। এসব কি ঈশা? তুই সারাটা দিন নাকি এখানে ছিলি? আর এভাবে এখানে বসে থাকার মানে কি? আমার উপর রাগ করে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস তুই? ঈশা কোনো উত্তর দিচ্ছে না জিসানের কথায়। ঈশা কোনো উত্তর না দেওয়াতে জিসানের রাগটা যেন আরও বেড়ে যায়। এতটুকু মেয়ের এত জেদ! কি হলো? আমি তো কিছু বলেছি তো। ঈশার কোনো রেসপন্স না দেখে জিসান হাঁটু ভেঙে ঈশার সামনে বসে ঈশাকে ছুতেই ঈশার মাথাটা হেলে নিচে পড়ার আগেই সাথে সাথে জিসান মাথাটা ধরে ফেলে। জিসান ঈশার এমন অবস্থা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে ঈশাকে কোলে তুলে নিয়ে জিসান নিজের ঘরে এনে ঈশাকে শুয়ে দেয়। ঈশার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে ঈশার কাছে আসে সবাই। সালিহা বেগম ঈশার পাশে এসে বসে বলে, ঈশা মা, কি হয়েছে তোর? সালিহা বেগম জিসানের দিকে ফিরে বলেন, জিসান তাড়াতাড়ি ডক্টরকে কল কর। জিসানও তাড়াতাড়ি ডক্টরকে কল করে আসতে বলে। একটু পরে ডক্টর চলে আসে আর ঈশাকে চেক আপ করা শুরু করে। ফ্যামিলি ডক্টর হওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে আসে ডক্টর। ঈশাকে চেক করে ডক্টর বলেন, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, একটু পরে জ্ঞান ফিরে আসবে, আর দুর্বলতার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই ওর খাওয়া দাওয়াতে একটু খেয়াল রাখতে হবে। আজকে মনে হয় একটু পানিও খায়নি, তাই জ্ঞান ফিরতে ওকে স্যুপ খাইয়ে দিবেন। জিসান বলল, ওকে আঙ্কেল, আমি খেয়াল রাখবো। ঠিক আছে, আমি তাহলে আসি। আর তেমন চিন্তা করার কারণ নেই, ভালো করে খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। মা, তুমি গিয়ে আসমাকে বলো ইস্যুর জন্য তাড়াতাড়ি করে স্যুপ বানাতে। তুই ডিনার করবি না? করবো, আগে ইস্যুকে খাইয়ে নি তারপর। সালিহা বেগম জিসানের কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। জিসা বলল, মা চলো আমরা নিচে যাই। চল। জিসান ঈশার পাশে গিয়ে বসে ঈশার হাত ধরে হাতের উপরে একটা কিস করে। জিসান তেমনটা চায়নি, ঈশাকে নিজের ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখতে চেয়েছিল, কিন্তু এই অবুঝ মেয়েটা সেটা বুঝে না। জিসান মৃদু স্বরে বলে, কেন তুই বুঝতে চাইছিস না? তোকে ছাড়া যে আমি বাঁচব না। প্রথম দেখাতেই তোকে নিজের মনে জায়গা করে দিয়েছি। তোর কষ্টে যে আমি সহ্য করতে পারি না, আর তুই যাকে ভালোবাসিস ওই রাহুল কুত্তার বাচ্চা তো তোকে দিয়ে আমার সব কিছু কেড়ে নিতে চায়। তুই যখন এসব জানতে পারবি তখন তুই সবটা বুঝতে পারবি কে ঠিক আর কে ভুল। জিসানের চোখ দিয়ে নিজের অজান্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। জিসান আরও কিছুক্ষণ ঈশার পাশে বসে থাকে। আসমা দরজায় নক করে ঘরে ঢুকে বলে, ভাইজান, ঈশাপুর স্যুপ এখানে রেখে যা। জিসান ফ্রেশ হয়ে সোফাতে বসে ঈশার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। প্রায় 1 ঘন্টা পরে ঈশার জ্ঞান ফিরে। সামনের দিকে তাকাতেই দেখে জিসান তার মুখোমুখি বসে আছে। ঈশার জ্ঞান ফেরা দেখে জিসান তাড়াতাড়ি করে ঈশার কাছে যায়। ঈশা জিসানকে একবার দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জিসান ঈশাকে আস্তে আস্তে করে বসিয়ে দিয়ে বলে, কষ্ট হচ্ছে ইস্যু? বেশি পানি খাবি? দাঁড়া, আমি পানি আনছি। জিসান ঈশাকে পানি দেয়। ঈশাও কোনো কথা না বলে একটানে পানিটা খেয়ে নেয়। জিসান ঈশার মুখের সামনে স্যুপটা ধরতে ঈশা মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। জিসান তা দেখে বলে, কি হলো, খা? খাবো না আমি। কেন? এমনি। এমনি মানে কি? সারাটা দিন কিছু খাস নাই, তো এখন খাবি না কেন? একটু আগে তো জ্ঞান হারিয়েছিলি, এখন কি আবার জ্ঞান হারানোর ইচ্ছা আছে নাকি তোর? আমি জ্ঞান হারালে তোমার কি? জিসান যথাসম্ভব নিজের রাগটা কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা যেন উঠে পড়ে লেগেছে জিসানকে রাগানোর জন্য। জিসান চোখ বন্ধ করে জিরে নিঃশ্বাস নিয়ে বলে, ঈশা, বেশি বকবক করিস না, চুপচাপ যা বলছি। আর তুই যদি না খেতে চাস তাহলে কিন্তু আমার জানা আছে তোকে কি করে খাওয়ানো যায়। ঈশা জিসানের কথা শুনে জলদি বলে, না না, আমি খাবো। যা হিটলার জোর করে মুখে ঢেলে দিবে। এই স্যুপটা তার যে খেয়ে নেই, পেটে ক্ষুধা লেগেছে অনেক। গুড গার্ল, হাঁ কর। জিসান ঈশাকে খাইয়ে দিছে আর ঈশাও চুপচাপ খাচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর জিসান বলে, শাড়িটা যে সকালে পড়েছিস এখনো তো চেঞ্জ করিস নাই, এখন চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবি। ঈশাও বাধ্য মেয়ের মতো চলে যায় ফ্রেশ হতে, আর জিসান নিচে চলে যায় ডিনার করার জন্য।
জিসান ডিনার করে ঘরে ঢুকতেই ঈশাকে দেখে একটা বড় ধরনের ক্রাশ খায়। জিসান ঘরে ঢুকে দেখে ঈশা একটা সাদা চুড়িদার পরে আছে, ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। জামার পেছনে কিছুটা অংশ ভিজে গেছে চুলের পানি দিয়ে, কপালে বিন্দু বিন্দু পানি জমে আছে। মেয়েদেরকে গোসল করার পর নাকি খুব স্নিগ্ধ আর মায়াবী লাগে। ঈশাকেও জিসানের চোখে সবচেয়ে সুন্দরী রমণী লাগছে এখন। ঈশা নিজের মতো করে ভেজা চুল মুছছে। জিসান যে ঘরে এসেছে ঈশা সেটা খেয়াল করে নাই। জিসানের কিছুটা ঘরের মাঝে চলে যায়, ঈশাকে এমনভাবে দেখে। আস্তে আস্তে করে ঈশার দিকে এগিয়ে যাচ্ছে জিসান। ঈশা আয়নার ভেতরে জিসানকে দেখে চমকে যায়। জিসানের এগোনো দেখে ঈশা এক একটা করে পা পিছনে দিতে থাকে। এক পর্যায়ে ঈশার পিঠ লেগে যায় দেয়ালের সাথে। জিসান ঈশার মুখে পড়ে থাকা ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। জিসানের ছোঁয়াপে ঈশা চোখ দুটো বন্ধ করে নেয়। জিসানের ছোঁয়াতে যেন ঈশা জমে যাচ্ছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তারপর ঈশা অনেক কষ্ট করে বলে, কি করছো কি ভাইয়া? জিসান ঈশার গালে হাত রেখে শীতল কণ্ঠে বলে, কথা বলবি না? তোকে একটু দেখতে দে আমায়। আচ্ছা ইস্যু, তুই এত কিউট কেন বলতো? ইচ্ছা করে তোর দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকি। তোকে যতবার দেখি ততবারই নিজেকে হারিয়ে ফেলি। ঈশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া কি করছো কি? সেই কথাটা বলে জিসানের সামনে থেকে চলে গিয়ে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। জিসান ঈশার কথা নিজের মাঝে ফিরে আসে। একটা মেয়েকে দেখলে হয়তো যে কোনো ছেলেই নিজেকে ঠিক রাখতে পারবে না, তারপর যদি সে হয় ভালোবাসার মানুষ। জিসান জোরে জোরে শ্বাস নিতে নিতে মনে মনে বলে, জিসান তুই কি করছিলি এটা? তুই নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিস ইস্যু যতদিন না নিজের ইচ্ছেতে তোর কাছে আসতে চাইবে ততদিন তুই ঈশাকে নিজের করে পেতে চাইবি না। কন্ট্রোল আন জিসান, নিজের ওপর কন্ট্রোল আন। ঈশা আবার বলে, ভাইয়া তোমাকে কিছু বলতে চাই আমি। বল, কি বলবি? আসলে আমি কালকে কলেজে যেতে চাই। কেন? অনেক দিন হলো কলেজে যাইনি, তাই। মাত্র 2 দিন হয়েছে। কালকে কলেজে যাবি না তুই? কেন? আমি বলেছি তাই। তুই যাবি না? আর বাড়িতে বসে কি পড়ালেখা করা যায় না যে কলেজে গিয়ে তোকে পড়তে হবে? ঈশা রেগে বলে ওঠে, সব কিছু কি তোমার কথাতে হবে নাকি? তোমার কথায় বিয়ে করলাম তোমাকে। তোমার কাছে আমার কি কোনো ইচ্ছার দাম নেই? তুই যদি মনে করিস সব কিছু আমার কথা মতো হবে তো ঠিক আছে, আমার মতোই হবে। আর আমি বলেছি তুই কালকে কলেজে যাবি না, তার মানে আমি এটা বলি নাই যে তুই কোনোদিন কলেজে যাবি না। কালকে তুই বাড়িতে থাকবি, এর পরের দিন তোকে আমি নিজে কলেজে দিয়ে আসবো। কিন্তু না, তুই যদি কালকে কলেজে যেতেও চাস তাহলে তুই যেতে পারবি না। বাড়ির চারিদিকে গার্ড আছে, আমার অনুমতি ছাড়া তুই বাড়ির বাইরে এক পাও বাড়তে পারবি না। তাই এখন চুপচাপ ঘুমা। ঈশা মনে মনে বলে, আমি তো কালকে কলেজে যাবই, যে করে হোক আমাকে রাহুলের সাথে দেখা করতে হবেই। জিসান সোফাতে বসে ল্যাপটপে কাজ করছে, আর অন্যদিকে ঈশা শুয়ে শুয়ে ভাবছে কি করে সব গার্ডদের নজর এড়িয়ে বাড়ির বাইরে যাওয়া যায়। ঈশা কি করে বের হবে নিজের মনের মতো করে সব প্ল্যান করে রাখে, এখন শুধু সফল হওয়ার পালা। আর এদিকে জিসান সারা রাত ঘুমাতে পারেনি একটা টেনশনে, কি করে এতগুলো মেয়ের দিনের পর দিন উধাও হয়ে যাচ্ছে। তার জন্য নিজের বাড়িতে এত গার্ডের ব্যবস্থা। একটা কথা আগে বলে রাখি, জিসান একজন মাফিয়া। এসব ভাবতে ভাবতে ভোরের দিকে জিসানের চোখ লেগে আসে। সোফাতে হেলান দিয়ে ঘুমিয়ে যায় জিসান। সকালে জিসান তাড়াতাড়ি করে নাস্তা করে চলে যায়। ঈশার সাথে তেমন কথা হয়নি। ঈশার এতে একটু চিন্তা হয় জিসানের এমন কাণ্ড দেখে। সারা রাত জেগে ল্যাপটপে কি করেছে, আর এখন কোনো মতে নাস্তা করে বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। ঈশা জিসানের কাণ্ড দেখে মনে মনে ভাবে, ব্যাপারটা কি? ভাইয়া আজকে এত তাড়াতাড়ি চলে গেল কেন? যাকগে, ভালোই হয়েছে এই হিটলার বাড়ি থেকে চলে গেছে, না হলে আমি আজকে বাড়ি থেকে বের হতে পারতাম না। কিন্তু গার্ডদের চোখ কী করে আমি ফাঁকি দিয়ে বের হব? সালিয়া বেগম ঈশাকে এমন চিন্তিত দেখে বলে, ঈশা কি ভাবছিস? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খা। মামুনি। জিহাদ চৌধুরী বলেন, জিসান এভাবে কোথায় চলে গেল? হয়তো অফিসের কোনো জরুরি কাজ আছে। সবাই নাস্তা করে যে যার মতো ঘরে চলে গেছে। আর এদিকে জিসান সব গার্ডদের কড়াভাবে বলে গেছে বাড়ি থেকে যেন একটা মাছিও বের না হয়, আর বাইরে থেকেও যেন বাড়ির ভেতরে কেউ ঢুকতে না পারে।
ঈশা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে চারিদিকে গার্ড বাড়ি ঘিরে আছে। ঈশা এসব দেখে আফসোসের স্বরে বলে, আজকে এত গার্ড রাখতে হলো তোর হিটলার? জানি তো এটা ইচ্ছা করে করেছে যাতে আমি বাড়ি থেকে বের হতে না পারি, কিন্তু আমার নামও ঈশা, আমি বাড়ি থেকে বের হয়েই ছাড়ব। কিন্তু যখন ওই হিটলার জানবে আমি বাড়িতে নেই তখন কি হবে দাদ? তখনকারটা তখন দেখা যাবে। কি করে ওই ব্যাটা হিটলার। ঘড়ির কাঁটা 11টা বাজে। ঈশা তখন বাড়ির সকলের চোখ এড়িয়ে পেছন দরজা দিয়ে বের হয়। নিজের মুখ ওড়না দিয়ে ভালো করে ঢেকে নিয়েছে যাতে কেউ চিনতে না পারে। বাড়ি থেকে তো বের হলাম, কিন্তু গার্ডদের চোখ এড়িয়ে কি করে গেট পার হব? বাড়ির পেছনের গেট দিয়ে যেতে হবে মনে হচ্ছে। ঈশা বাড়ির পেছনের গেটটার দিকে ধীর পায়ে যেতে থাকে। একজন গার্ড ঈশাকে দেখে ফেলার আগেই সাথে সাথে একটা গাছের পিছনে লুকায়। ঈশা বুকের ওপরে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, উফ, বাঁচলাম। মন চাইতেছে সবগুলোকে কানা করে ফেলতে। যদি আমি জাদু জানতাম তাহলে সবগুলোকে কানা করে দিতাম। ঈশার নজর যায় পায়ের কাছে একটা ইট পড়ে আছে। ইটটা হাতে তুলে নিয়ে ঈশা পেছনের গেটের একটু দূরে ঢিল দেয়। গার্ডরা ঢিলের শব্দ শুনে ওই দিকে চলে যায়, আর ঈশা এই ফাঁকে চুপি চুপি বের হয়ে দৌড়াতে শুরু করে। বাড়ি থেকে অনেক দূর চলে এসে দৌড় থামিয়ে পিছনে ফিরে বলে, ঈশা, তুই সাকসেসফুল হলি। এখন রাহুলের সাথে তোর যোগাযোগ করতে হবে, ওকে সব কিছু জানাতে হবে। কিন্তু কি করে যোগাযোগ করব? ঈশা আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে একটা রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বলে, মামা, আমি কি একটা ফোন করতে পারি আপনার ফোন দিয়ে? হ্যাঁ, ধন্যবাদ। ঈশা তাড়াতাড়ি করে রাহুলের নাম্বারে কল দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পরে রাহুল কল ধরে বলে, হ্যালো, কে? রাহুল, আমি তোমার ঈশা। রাহুল অস্থির কণ্ঠে বলে, ঈশা, তুমি কোথায়? দুদিন ধরে তোমার কোনো খোঁজ খবর নেই, কি হয়েছে? তোমার আর তোমার ফোনটা অফ কেন? জানো কতটা টেনশনে ছিলাম আমি? রাহুল, রিল্যাক্স, আমি ঠিক আছি। তোমার সাথে আমি একটু দেখা করতে চাই, তুমি কি আসতে পারবে? তুমি বললে আমি আসবো না, এটা কি কখনো হয়েছে? আমি আসছি, কোথায় আসবো বলো? আমরা সবসময় যেখানে দেখা করতাম সেখানে। ঠিক আছে, এখন রাখি, যান। তাড়াতাড়ি আসবে, আমি অপেক্ষা করব। কল কেটে ঈশা মনে মনে বলে, সব কিছু বলতে হবে রাহুলকে। ভাই আমার সাথে কি কি করেছে ও নিশ্চয়ই আমার কথা বুঝবে। বস, আমাদের সত্যি ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি যে একটা মেয়ে কম পড়ে যাবে। চুপ, একদম চুপ। আমার কাছে কোন সাহসে ক্ষমা চাস তুই? তোকে আমি সাফ সাফ বলে দিয়েছিলাম আমার 100টা মেয়ে লাগবে, আর তুই এখন আমাকে এসে বলছিস একটা মেয়ে কম পড়ে গেছে। কালকের মাঝে আমার মেয়েগুলোকে দেশের বাইরে পাঠাতে হবে, আর একটা মেয়ে নাই। বুঝতে পারছিস তোর কি অবস্থা করতে পারি আমি? বস, সত্যি আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না, এবারের মতো মাফ করে দেন। এবারের মতো তোকে ক্ষমা করলাম, আধ ঘন্টা সময় দিলাম। এই আধ ঘন্টার মাঝে একটা মেয়েকে আমার চাই। আধ ঘন্টা পর আমি যেন এসে দেখতে পাই 100টা মেয়েকে এক করা হয়েছে। ওকে বস।